তুমি যদি পরবর্তী ডব্লিউবিসিএস পরীক্ষাকে টার্গেট করে প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ হবে তোমার জন্য একেবারে পারফেক্ট কোর্স। কারণ ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ হলো কম খরচে ডব্লিউবিসিএস এর সেরা অনলাইন কোর্স। এখানে আমরা 5 ধরনের সাবস্ক্রিপশনে অ্যাডমিশন করাচ্ছি, যার কোর্স ফি যথেষ্টই কম, এবং এখন এটা আমরা বর্তমানে অফার প্রাইসে দিচ্ছি, পরবর্তীকালে প্রাইসটা বেড়ে যেতে পারে। কোর্সের মধ্যে 2000টির বেশি চ্যাপ্টার ওয়াইজ রেকর্ডেড ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ অ্যাডভান্স স্টাডি নোটস এবং 30,000-এরও বেশি এমসিকিউ এর মাধ্যমে ডব্লিউবিসিএস এর 100% সিলেবাস কভার করা হচ্ছে। এছাড়াও কোর্সের মধ্যে তোমরা অপশনাল সাবজেক্টের সাপোর্ট, ডিজিটাল ম্যাগাজিনের সাপোর্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের প্র্যাকটিস ক্লাস এবং ইউনিট ওয়াইজ স্টাডি প্ল্যান এবং তার সাথে সাথে ডাউট ক্লিয়ারিং এর ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাবে। কোর্স সম্পর্কে আরও ডিটেলসে জানার জন্য এবং অ্যাডমিশন নেওয়ার জন্য ভিডিওর ডেসক্রিপশন ফলো করো। তাহলে চলো আজকের ক্লাসটি আমরা সম্পূর্ণ দেখে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। আমি কৌশিক। আজকে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের প্র্যাকটিস সেট 2 এর কোশ্চেন অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন আলোচনা করব। ওকে, তাহলে কোশ্চেন অ্যান্সার আমরা স্টার্ট করি। কোশ্চেন নাম্বার 1, হু ওয়াজ দ্য ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন দ্য সুরাট সেশন 1907? ফেমাস ফর সুরাট স্প্লিট। 1907 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সুরাট অধিবেশনে কে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন? অনেকে এই সেশনটাকে সুরাট স্প্লিটও বলে থাকেন। এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার এ, রাসবিহারী ঘোষ। এই সুরাট সেশন 1907 সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জানবো, যেটাকে অনেকে সুরাট স্প্লিটও বলে থাকেন। The growing differences between the moderates and the extremists came at Surat session 1907. 1907 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সুরাট অধিবেশনে চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে একটা মতবিরোধ দেখা যায়। সেখানে এক্সট্রিমিস্টরা চেয়েছিলেন লালা লাজপত রায়কে প্রেসিডেন্ট নির্বাচিত করতে। পরবর্তীকালে যেটা দেখা যায়, প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন রাসবিহারী ঘোষ। এর ফলে এক্সট্রিমিস্টরা কিন্তু লেফট মানে কংগ্রেস থেকে কিন্তু বেরিয়ে আসে। অ্যাজ এ রেজাল্ট কি হয়, পরবর্তীকালে অর্থাৎ 1907 সালের পরে কংগ্রেসের কন্ট্রোলটা কিন্তু আন্ডার দ্য কন্ট্রোল অফ মডারেট, অর্থাৎ মডারেটদের হাতে কিন্তু কংগ্রেসের কন্ট্রোলটা চলে যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য ফর্মার নেম অফ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি? আলিগড় মুসলিম ইউনিভার্সিটির আগের নাম কি ছিল? অ্যান্সার হবে অপশন নাম্বার সি, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। এই মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ বা অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ সম্পর্কে কিছু ইনফরমেশন কালেক্ট করব। দ্য ফর্মার নেম অফ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ওয়াজ মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। আলিগড় মুসলিম ইউনিভার্সিটির আগের নাম হচ্ছে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ বা মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। এটার প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমেদ খান, তিনি 1875 সালে এই অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে 1927 সালে এই মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ তার নাম হয়ে যায় আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। নেক্সট কোশ্চেন নাম্বার 3, হুইচ অফ দ্য ফলোইং ইন্ট্রোডিউস সাবসিডিয়ারি অ্যালায়েন্স সিস্টেম ইন অ্যাডমিনিস্ট্রেশন টু এস্টাবলিশ দ্য ব্রিটিশ পাওয়ার ওভার ইন্ডিয়ান স্টেট? নিম্নলিখিত ভাইসরয়দের মধ্যে কে অধীনতামূলক মিত্রতা নীতি ইন্ট্রোডিউস করেছিলেন, যেটা ব্রিটিশ সরকারকে অর্থাৎ ব্রিটিশদের ক্ষমতাকে ভারতবর্ষের বিভিন্ন স্টেটে কিন্তু আরো তাদের ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম হয়েছিল? এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার বি, লর্ড ওয়েলেসলি। এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জানবো। দ্য ডক্ট্রিন অফ সাবসিডিয়ারি অ্যালায়েন্স ওয়াজ ইন্ট্রোডিউসড বাই লর্ড ওয়েলেসলি। এটা ইন্ট্রোডিউস করেছিল লর্ড ওয়েলেসলি। আর লর্ড ওয়েলেসলি ইনি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন, এই পদে ছিলেন 1798 থেকে 1805 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট কোশ্চেন নাম্বার 4, Treaty of Sagouli was concluded in which of the following years? সগৌলিকের সন্ধি
বা ট্রিটি অফ সগৌলি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? অ্যান্সার হবে অপশন নাম্বার সি, 1816 খ্রিস্টাব্দে। ট্রিটি অফ সগৌলি সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করব। এই সগৌলিকের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1816 খ্রিস্টাব্দে। এটা মানে সগৌলিকের চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়ার সঙ্গে কিংডম অফ নেপালের, অর্থাৎ নেপাল গভর্নমেন্টের সঙ্গে ব্রিটিশ ইন্ডিয়া। এখানে এই চুক্তির ফলে ইন্ডিয়া এবং নেপালের মধ্যে যেটা বাউন্ডারি লাইন করা হয়েছিল, ইন্টারন্যাশনাল বাউন্ডারি, সেটা হচ্ছে যে গন্ডক রিভার, সেটাকে বাউন্ডারি লাইন হিসাবে চিহ্নিত করা হয়েছিল। আর এই সাগৌলিকের সন্ধির ফলে ব্রিটিশ অ্যানেক্সড কুমায়ুন অ্যান্ড লার্জ পার্ট অফ গাড়ওয়াল। ব্রিটিশরা কুমায়ুন দখল করেছিল এবং গাড়ওয়ালের বেশিরভাগ অংশই কিন্তু ব্রিটিশদের আন্ডারে চলে এসেছিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, who among the following personalities founded East India Association in 1866? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 1866 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন? অ্যান্সার হবে অপশন নাম্বার সি, দাদাভাই নওরোজি। এই ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জানবো। এই ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন দাদাভাই নওরোজি 1866 সালে। এই ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন তিনি প্রতিষ্ঠা করেছিলেন কোলাবোরেশন উইথ ইন্ডিয়ানস অ্যান্ড রিটায়ার্ড ব্রিটিশ অফিসার। এটা প্রতিষ্ঠা হয়েছিল লন্ডনে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, who among the following is also known as father of the Indian unrest? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ফাদার অব দ্য ইন্ডিয়ান আনরেস্ট নামে কিন্তু আখ্যায়িত হয়েছিলেন? এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার এ, বাল গঙ্গাধর তিলক। এই বাল গঙ্গাধর তিলককে কেন ফাদার অব দ্য ইন্ডিয়ান আনরেস্ট আখ্যায়িত করা হয়েছিল সেটা সম্পর্কে কিছু ইনফরমেশন কালেক্ট করব। এই বাল গঙ্গাধর তিলক ওয়াজ এ সোশ্যাল রিফর্মার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টিভিস্ট। তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে জয়েন করেছিলেন 1890 সালে। ভ্যালেন্টাইন চিরল তাকে ফাদার অব দ্য ইন্ডিয়ান আনরেস্ট আখ্যা দিয়েছিলেন। আর এই বাল গঙ্গাধর তিলকই প্রথম কমপ্লিট স্বরাজ বা পূর্ণ স্বরাজের দাবি কিন্তু উত্থাপন করেছিলেন। আর বাল গঙ্গাধর তিলক তিনি যেটা সবসময় বলতেন যে স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, which of the following classes were benefited by the permanent settlement of Bengal? নিম্নলিখিত শ্রেণীগুলির মধ্যে কোন শ্রেণী বাংলায় যে চিরস্থায়ী বন্দোবস্ত লাগু হয়েছিল এর ফলে কি লাভবান হয়েছিলেন? এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার এ, জমিদার বা জমিদার ক্লাসেস। এই পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করব। এই পার্মানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল এটা স্টার্ট হয়েছিল 22 মার্চ 1793, অর্থাৎ 22 মার্চ 1793 খ্রিস্টাব্দে এটা কিন্তু বাংলায় লাগু হয়েছিল। আর এখানে বেনিফিটেড হয়েছিলেন কিন্তু জমিদার শ্রেণী, কারণ এই জমিদারদের হাতে সেই সময় একটা কিন্তু বিশাল সংখ্যক ল্যান্ড কিন্তু তাদের ওনারশিপে কিন্তু চলে এসেছিল। কোশ্চেন নাম্বার 8, at which among the following places Indian National Congress adopt the resolution of পূর্ণ স্বরাজ? নিম্নলিখিত অধিবেশনগুলির মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কোন অধিবেশনে এই পূর্ণ স্বরাজের দাবিটাকে রেজুলেশন হিসেবে কিন্তু রেজুলেশন করে পাস করানো হয়েছিল? অ্যান্সার হবে অপশন নাম্বার বি, লাহোর। এই পূর্ণ স্বরাজের যে দাবিটা রেজুলেশন হিসেবে পাস করা হয়েছিল এই লাহোরের অধিবেশনে, সেটা সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করব। এই লাহোরের যে অধিবেশনটা বসেছিল সেটা হয়েছিল 1929 সালে। এখানে কংগ্রেসের এই অধিবেশনে পূর্ণ স্বরাজের রেজুলেশন মানে পাস করানো হয়েছিল। আর এই অধিবেশনে কিন্তু জওহরলাল নেহেরু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এই 1929 সালের লাহোরের অধিবেশনে।
Next question number 9. In which of the languages Mahatma Gandhi published newspaper with the name Harijan? মহাত্মা গান্ধী যে হরিজন পত্রিকা প্রকাশ করেছিলেন, এই পত্রিকাটা তিনি কোন কোন ভাষায় প্রকাশ করেছিলেন? অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, ইংলিশ, হিন্দি অ্যান্ড গুজরাটি। এই তিনটে ল্যাঙ্গুয়েজে কিন্তু এই হরিজন পত্রিকা পাবলিশড হয়েছিল। এই হরিজন পত্রিকা যে তিনটে ল্যাঙ্গুয়েজে পাবলিশড হয়েছিল সে সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জানবো। হরিজন ইন ইংলিশ, অর্থাৎ যে হরিজন নামে যে পত্রিকাটা প্রকাশ হয়েছিল সেটা প্রকাশ হয়েছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজে। হরিজন বন্ধু এটা প্রকাশ হয়েছিল গুজরাটি ল্যাঙ্গুয়েজে। অ্যান্ড হরিজন সেবা এটা প্রকাশ হয়েছিল হিন্দি ল্যাঙ্গুয়েজে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 10. হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ প্রার্থনা সমাজ? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? অ্যান্সার হবে অপশন নাম্বার সি, আত্মারাম পান্ডুরঙ্গ। এই আত্মারাম পান্ডুরঙ্গ সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জানবো। আত্মারাম পান্ডুরঙ্গ তিনি প্রতিষ্ঠা করেছিলেন প্রার্থনা সমাজ। এই প্রার্থনা সমাজ হলো হিন্দু রিফর্ম সোসাইটি, এটা প্রতিষ্ঠা হয়েছিল বোম্বেতে। এই আত্মারাম পান্ডুরঙ্গ এই প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা করেছিলেন 1867 খ্রিস্টাব্দে। তিনি এই প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা করেছিলেন ব্রাহ্ম সমাজের লিডার কেশব চন্দ্র সেনের আদর্শে অনুপ্রাণিত হয়ে। ওকে, নেক্সট কোশ্চেন. হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা আইএনটিইউসি প্রথম সভাপতি কে ছিলেন? অ্যান্সার হবে অপশন নাম্বার সি, লালা লাজপত রায়। এই লালা লাজপত রায়ের অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করব। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC এটার প্রতিষ্ঠা হয়েছিল 1920 খ্রিস্টাব্দে 31শে অক্টোবর। এটা একটা ভারতবর্ষের বুকে ওল্ডেস্ট ট্রেড ইউনিয়ন ফেডারেশন। আর এই AITUC বা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ফার্স্ট প্রেসিডেন্ট কিন্তু ছিলেন লালা লাজপত রায়। ওকে, নেক্সট কোশ্চেন. When was the Rowlatt Act passed by the British? রাওলাট অ্যাক্ট কত সালে ব্রিটিশ গভর্নমেন্ট পাস করেছিলেন? অ্যান্সার হবে অপশন নাম্বার এ, 1919 বা 1919 সালে কিন্তু এই রাওলাট অ্যাক্ট ব্রিটিশ গভর্নমেন্ট পাস করেছিল। এই রাওলাট অ্যাক্ট সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জানবো। এই রাওলাট অ্যাক্ট পাস হয়েছিল 1919 সালে। রাওলাট অ্যাক্ট যখন পাস হয় তখন ভাইসরয় ছিলেন লর্ড চেমসফোর্ড। আর এই রাওলাট অ্যাক্টে ব্রিটিশ গভর্নমেন্ট যেটা বলতে চেয়েছিল যে এই অ্যাক্টের বলে ব্রিটিশ গভর্নমেন্ট যে কোনো ব্যক্তিকে কোন রকম বিচার ছাড়াই কিন্তু আটক করতে পারবে। এক কথায় এই রাওলাট অ্যাক্ট সেই সময় ভারতবর্ষের বুকে একটা কালা আইন হিসাবে কিন্তু বিবেচিত হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন. হু ইজ নোন অ্যাজ লোকনায়ক? লোকনায়ক এই নামে কে পরিচিত? এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার বি, জয়প্রকাশ নারায়ণ। তিনি লোকনায়ক হিসেবে কিন্তু পরিচিত। এই জয়প্রকাশ নারায়ণ সম্পর্কে কিছু ইনফরমেশন জানবো। এই লোকনায়ক কথাটির অর্থ হলো পিপলস হিরো অর লিডার অফ দ্য পিপল, অর্থাৎ যিনি জনগণের লিডার বা নেতা। এই জয়প্রকাশ নারায়ণকে কিন্তু লোকনায়ক বলা হয়ে থাকে। আর এই জয়প্রকাশ নারায়ণ জন্মগ্রহণ করেছিলেন বর্তমানে বিহার স্টেটে। কোশ্চেন নাম্বার 14. The Quiet India movement started in ভারত ছাড়ো আন্দোলন কখন বা কত সালে স্টার্ট হয়েছিল? এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার বি, আগস্ট 1942 বা 1942 সালের আগস্ট মাসে কিন্তু এই ভারত ছাড়ো আন্দোলনের সূত্রপাত হয়েছিল। এই কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করব।
এই কোয়াইট ইন্ডিয়া মুভমেন্টকে আবার বলা হয় আগস্ট মুভমেন্ট। আর এই মুভমেন্টটা লঞ্চ হয়েছিল বোম্বে সেশনে, যেখানে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি সিদ্ধান্তে কিন্তু এই ভারত ছাড়ো আন্দোলনের সূত্রপাত হয়েছিল। আর এই বোম্বে সেশনের উপস্থিত ছিলেন স্বয়ং মহাত্মা গান্ধী। আর এইটা মানে এই যে ভারত ছাড়ো আন্দোলন, এটা স্টার্ট হয়েছিল 8 আগস্ট 1942। সেই সময় পৃথিবীর বুকে কিন্তু একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু চলছিল। আর এদের একটাই মানে ডিমান্ড ছিল যে an end to British rule in India. Next question number 15. Subhash Chandra Bose had founded Forward Bloc in the year. সুভাষ চন্দ্র বোস কত খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন? অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, 1939 বা 1939 সালে। এই নেতাজি সুভাষ চন্দ্র বোসের ফরওয়ার্ড ব্লক সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করব। নেতাজি সুভাষ চন্দ্র বসু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট, মানে তার যে প্রেসিডেন্টশিপ সেটা তিনি রিজাইন করেছিলেন 29 এপ্রিল 1939 সালে, অর্থাৎ 29 এপ্রিল 1939 সালে তিনি কংগ্রেসের সভাপতিত্ব থেকে পদত্যাগ করেছিলেন এবং পরবর্তীকালে সেই বছরই তিনি ক্যালকাটাতে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন। গান্ধী আরউইন প্যাক্ট ওয়াজ সাইন্ড ইন, গান্ধী আরউইন প্যাক্ট কত সালে স্বাক্ষরিত হয়েছিল? এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার এ, 1931 বা 1931 সালে কিন্তু এই গান্ধী আরউইন প্যাক্ট স্বাক্ষরিত হয়েছিল। এই গান্ধী আরউইন প্যাক্ট সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জানব। এই গান্ধী আরউইন প্যাক্ট এটা একটা পলিটিক্যাল এগ্রিমেন্ট, এটা স্বাক্ষর হয়েছিল মহাত্মা গান্ধী এবং ভাইসরয় অফ ইন্ডিয়া লর্ড আরউইনের মধ্যে 5 মার্চ 1931। আর এটা মানে বিফোর সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স ইন লন্ডন, অর্থাৎ লন্ডনের যে দ্বিতীয় রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল সেখানে কিন্তু এটা মানে অনুষ্ঠিত হয়েছিল। তার আগে মানে দ্বিতীয় যে রাউন্ড টেবিল কনফারেন্স লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল তার আগে কিন্তু এই গান্ধী আরউইন প্যাক্টটা কিন্তু মহাত্মা গান্ধী এবং যে ভাইসরয় অফ ইন্ডিয়া যে সেই সময় লর্ড আরউইন ছিলেন তার সঙ্গে কিন্তু স্বাক্ষরিত হয়েছিল। কোশ্চেন নাম্বার 17. Who was the first Muslim president of Indian National Congress? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মুসলিম মানে প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে নির্বাচিত হয়েছিলেন? এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, বদরুদ্দিন তায়েবজি। এই বদরুদ্দিন তায়েবজি তিনি কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। আর এই বদরুদ্দিন তায়েবজি তিনি জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব মানে প্রেসিডেন্ট পদে ছিলেন 1887 থেকে 1888 এই সময় পর্যন্ত। আর তিনি যে সময় যে সেশনে সভাপতিত্ব পদ পেয়েছিলেন অর্থাৎ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন সেটা থার্ড সেশন, আর এই 1887 খ্রিস্টাব্দে। আর এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এই অধিবেশনটা বসেছিল মাদ্রাজে। নেক্সট কোশ্চেন নাম্বার 18. The Lieutenant Governor of Bengal at the time of partition of Bengal was, বঙ্গভঙ্গের সময় বাংলার লেফটেন্যান্ট গভর্নর জেনারেল কে ছিলেন? অর্থাৎ বঙ্গভঙ্গের সময় বেঙ্গলের লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার এ, স্যার অ্যান্ড্রু ফ্রেজার। এই স্যার অ্যান্ড্রু ফ্রেজার সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জানব। স্যার অ্যান্ড্রু ফ্রেজার ইনি লেফটেন্যান্ট গভর্নর ছিলেন বেঙ্গলের 1903 থেকে 1908 এই সময়ের মধ্যে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 19. Who was the leader of the স্বদেশী মুভমেন্ট ইন মাদ্রাজ? মাদ্রাজের স্বদেশী মুভমেন্টের নেতৃত্ব বা স্বদেশী আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার সি, চিদাম্বরম পিল্লাই। এই চিদাম্বরম পিল্লাই সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জানব। এই চিদাম্বরম পিল্লাই জন্মগ্রহণ করেছিলেন তুতিকোরিনে একটা রয়্যাল ফ্যামিলিতে বা রাজ পরিবারে।
ইনি ছিলেন একজন তামিল ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার এবং মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একজন ফর্মার লিডার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 20, who was the president of Goa session of the Indian National Congress held 1922? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 1922 সালের গয়া সেশনে কে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন? মানে অ্যান্সার হবে অপশন নাম্বার এ, চিত্তরঞ্জন দাস। এই চিত্তরঞ্জন দাস সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জানব। এই চিত্তরঞ্জন দাস পপুলারলি কল্ড দেশবন্ধু, তাকে দেশবন্ধু হিসেবে আমরা বলে, মানে চিত্তরঞ্জন দাসকে আমরা দেশবন্ধু বলে থাকি। ইনি একজন ফ্রিডম ফাইটার, ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট এবং তিনি একজন বিখ্যাত আইনজীবীও ছিলেন। ডিউরিং দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অ্যান্ড তিনি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তিনি স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠা করেছিলেন এই চিত্তরঞ্জন দাস। নেক্সট কোশ্চেন নাম্বার 21, the theme of the novel আনন্দ মঠ is based on? আনন্দ মঠ উপন্যাস কোন বিদ্রোহের প্রেক্ষাপটে লেখা হয়েছিল? অ্যান্সার হবে অপশন নাম্বার বি, সন্ন্যাসী রিভল্ট। অর্থাৎ সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে কিন্তু এই আনন্দমঠ উপন্যাসটা কিন্তু লেখা হয়েছিল। এই আনন্দমঠ উপন্যাস সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জানব। আনন্দমঠ একটা বাংলা সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ উপন্যাস। এটার রচয়িতা হচ্ছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই আনন্দমঠ উপন্যাস প্রকাশিত হয়েছিল 1882 খ্রিস্টাব্দে। আর সন্ন্যাসী রেভিলিয়ন বা সন্ন্যাসী বিদ্রোহের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই আনন্দমঠ উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন। অর্থাৎ 18th সেঞ্চুরিতে যে সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল তার প্রেক্ষাপটে কিন্তু এই উপন্যাসটা তিনি রচনা করেছিলেন। কোশ্চেন নাম্বার 22, where did Mopla rebellion 1921 took place? 1921 সালে মোপলা রেভিলিয়ন বা মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? অ্যান্সার হবে অপশন নাম্বার সি, কেরালা। এই মোপলা রেভিলিয়ন বা মোপলা বিদ্রোহ সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জানব। এই মোপলা রেভিলিয়ন বা মোপলা বিদ্রোহ, যেটাকে আমরা মালাবার রেভিলিয়নও কিন্তু বলে থাকি, এই মোপলা বিদ্রোহটা সংগঠিত হয়েছিল ব্রিটিশ এবং সেখানকার যে হিন্দু ল্যান্ডলর্ড ছিলেন বা হিন্দু জমিদার সম্প্রদায় যারা ছিলেন তাদের এগেনস্টে কিন্তু এই মোপলা বিদ্রোহটা সংগঠিত হয়েছিল মালাবার যে কোস্ট সেখানে, অর্থাৎ কেরালাতে 1921 সালে। আর যেটা জানা যায় যে এই মোপলা বিদ্রোহকে ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু ব্রিটিশ ফোর্স দিয়ে কিন্তু গুরুতরভাবে মানে তাদের উপর একটা প্রেসার ক্রিয়েট করে বা ব্রিটিশ ফোর্স দিয়ে কিন্তু এই বিদ্রোহটাকে দমন করেছিল। কোশ্চেন নাম্বার 23, which social reformer of Maharashtra is also known লোক হিতবাদী? মহারাষ্ট্রের কোন মানে সমাজ সংস্কারককে আমরা লোক হিতবাদী বলে থাকি বা লোক হিতবাদী আখ্যা দেওয়া হয়ে থাকে? অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, গোপাল হরি দেশমুখ। এই গোপাল হরি দেশমুখকে লোক হিতবাদী মানে গোপাল হরি দেশমুখকে লোক হিতবাদী বলা হয়ে থাকে। এই গোপাল হরি দেশমুখ সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা জানব। গোপাল হরি দেশমুখ ইনি একজন সোশ্যাল রিফর্মার এবং রাইটার ফ্রম মহারাষ্ট্র। তিনি মহারাষ্ট্র থেকে বিলং করতেন। ইনি একজন বিখ্যাত সমাজ সংস্কারক ছিলেন এবং একজন রাইটারও ছিলেন। তার অরিজিনাল সারনেম হচ্ছে সিধাই এবং তিনি লোকহিতবাদী হিসেবে পরিচিত। আর তিনি মানে প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন জ্ঞান প্রকাশ, ইন্দু প্রকাশ এবং এই লোকহিতবাদী। ওকে, তাহলে লোকহিতবাদী নামে কে পরিচিত? অ্যান্সার হয়ে যাবে আমাদের গোপাল হরি দেশমুখ। নেক্সট কোশ্চেন নাম্বার 24, who among the following was known as পেরিয়ার? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে
কে পেরিয়ার নামে পরিচিত? অ্যান্সার হবে অপশন নাম্বার এ, ইভি রামস্বামী বা ইভি রামস্বামী নায়ারকে আমরা পেরিয়ার বলে থাকি। ইভি রামস্বামী নায়ার সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করব। তিনি সেলফ রেসপেক্ট মুভমেন্ট স্টার্ট করেছিলেন 1925-এ তামিলনাড়ুতে। আর এই ইভি রামস্বামী নায়িকা তিনি 1919 সালে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে জয়েন করেছিলেন এবং দেন 1925 সালে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে বেরিয়ে এসেছিলেন। নেক্সট কোশ্চেন, অর্থাৎ প্র্যাকটিস সেট 2 এর আজকের আমাদের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য পলিটিক্যাল গুরু অফ মহাত্মা গান্ধী? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে মহাত্মা গান্ধীর বা আমাদের গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন? অ্যান্সার হবে অপশন নাম্বার বি, গোপাল কৃষ্ণ গোখলে। এই গোপাল কৃষ্ণ গোখলে সম্পর্কে কিছু ইনফরমেশন জানবো। এই গোপাল কৃষ্ণ গোখলেই ছিলেন কিন্তু মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। এই গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একজন সিনিয়র লিডার। আর এই গোপাল কৃষ্ণ গোখলে প্রতিষ্ঠা করেছিলেন সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি। ওকে, তাহলে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। তাহলে আজকে প্র্যাকটিস সেট 2 এর 25টা কোশ্চেন অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন আমরা কমপ্লিট করলাম। ওকে, থ্যাংক ইউ।